আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না, তারেক রহমান। আওয়ামী লীগ আমলে করা সব চুক্তি খতিয়ে দেখা হবে, দেবপ্রিয়। ফ্যাসিজমে প্রেতাত্মারা বিজয়কে ব্যর্থ করতে ষড়যন্ত্র করছে, ফখরুল। জুলাই গণহত্যার তথ্যানুসন্ধানে জাতিসংঘের কাজে হস্তক্ষেপ করবে না সরকার, পররাষ্ট্র উপদেষ্টা। চট করে চলে আসেন, দেশের জনগণ আপনার অপেক্ষায়, মির্জা আব্বাস। বেনজিরের কেশিয়ার মিজান গ্রেফতার। বিমানবন্দরে যাত্রীর সঙ্গে অসদাচরণ, 3 কর্মকর্তা বরখাস্ত। দক্ষিণ সিটির সাবেক কাউন্সিলর ফেরদৌস গ্রেফতার। বাংলাদেশকে আরও $2 বিলিয়ন বেশি নতুন ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টের আরও 3 হত্যার অভিযোগ ট্রাইব্যুনালে। ডিআইজি সহ পুলিশের 187 জন 1.5 মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত। বাংলাদেশের সাথে স্থিতিশীল সম্পর্ক চায় ভারত, জয়শঙ্কর। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সব কার্যক্রম মনোপুত না হলেও তাদের ব্যর্থ হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। তিনি বলেন, প্রিয় দেশবাসী, এই মাফিয়া চক্র দেশকে সম্পূর্ণ ভঙ্গুর করে দিয়েছিল, দেশকে আমদানি নির্ভর ও পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করেছিল। মাফিয়া চক্র দেশের ব্যাংকগুলো পর্যন্ত দেউলিয়া করে দিয়েছে। বিগত 15 বছর ছিল মাফিয়া চক্রের দখলে। উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গত 1.5 দশকে দেশ থেকে 17 লাখ কোটি টাকারও বেশি টাকা বিদেশে পাচার করেছে। মাফিয়া চক্র শুধু অর্থনীতিকে ধ্বংস করেনি, তারা দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের চক্রটি প্রশাসনে এখনো সক্রিয়। মন্তব্য করে তারেক রহমান বলেন, তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সুতরাং অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। জনগণকে তাদের পাশে থেকে সহযোগিতা করতে হবে। অন্তর্বর্তী সরকারকে বেশ কিছু সংস্কারের উদ্যোগ নিতে হবে। আওয়ামী লীগের সময়ে করা সব ধরনের চুক্তির মূল কাগজ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। মূল্যস্ফীতি ও জাতীয় আয়ের তথ্য বিশেষভাবে খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের নাজিয়া সালমা সম্মেলন কক্ষে বিভিন্ন সংস্থার সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, জিডিপি, জাতীয় আয়, মূল্যস্ফীতি এবং এডিপির প্রাক্কলন করা হয় এগুলোর বস্তুগত ভিত্তিতে, যা অত্যন্ত দুর্বল। এগুলো কিভাবে হয় এসব বিষয় খতিয়ে দেখা হবে। এজন্য আমরা আলাদাভাবে বিবিএস এর সাথে বসবো। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের মধ্যে ফ্যাসিজমের অনেক প্রেতাত্মা অবস্থান করছে। তারা এখনও ছাত্র জনতার বিজয়কে ব্যর্থ করতে ষড়যন্ত্র করছে। মঙ্গলবার নয়াপল্টনে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মানুষ সবসময় গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে। শুধু 52 বা 71 নয়, গণতন্ত্র যেন সাস্টেইনেবল হয় সেজন্য আমরা 31 দফা দিয়েছি। কোটা সংস্কার থেকে শুরু করে সরকার পতনের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লাগাতার কর্মসূচি চলাকালে জুলাই আগস্টে হওয়া নৃশংসতা নিরূপণে ঢাকায় অবস্থান করছে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল। তারা যেন নিরপেক্ষভাবে অনুসন্ধান কার্যক্রম চালাতে পারে, সেজন্য তাদের কোনো কাজে বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো রকম হস্তক্ষেপ করা হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। মঙ্গলবার নিজ কার্যালয়ে জাতিসংঘের তথ্যানুসন্ধান দলটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান তিনি।
সরকার পতনের পর ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, চট করে দেশে চলে আসেন, দেশের জনগণ আপনার অপেক্ষায়, আপনার বিচার করা হবে। মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে তিনি একথা বলেন। রাজনৈতিক দমন পীড়নের শিকার ব্যক্তিদের স্মরণে ও আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়। রংধনু গ্রুপের পরিচালক ও রূপগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবং সাবেক আইজিপি বেনজিরের কেশিয়ার খ্যাত মিজানুর রহমান মিজানকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার দুপুরে রাজধানীর ভাটারা এলাকা থেকে মিজানকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে ডিবি পুলিশ। মিজানের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহতের ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলা সহ 13টি মামলা রয়েছে বলে জানা গেছে। গ্রেফতারের পর মিজানকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। উল্লেখ্য, সাবেক আইজিপি বেনজির আহমেদের কেশিয়ার ছিলেন মিজান। এছাড়া বেনজিরের সম্পদ দেখভাল এবং অনৈতিক কাজের সহযোগীও ছিলেন তিনি। শুধু তাই নয়, বেনজিরের নামে তোলা বিভিন্ন চাঁদা মিজানের কাছে জমা হতো। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সর্বোচ্চ যাত্রী সেবা নিশ্চিতে কাজ করছে ঢাকা কাস্টমস হাউস। যাত্রী সেবায় ন্যূনতম গাফিলতি বরদাস্ত করা হচ্ছে না। এরই অংশ হিসেবে বিদেশ ফেরত এক যাত্রীর সঙ্গে যাত্রী সেবা প্রদানকালে অসদাচরণের অভিযোগে 3 সহকারী রাজস্ব কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঢাকা কাস্টমস হাউসের কমিশনার মোবারক খানম ওই 3 কর্মকর্তাকে বরখাস্ত করেছেন। 3 কর্মকর্তা হলেন মোহাম্মদ আজিজুল হক, শিমুল চৌধুরী ও আলামিন। এছাড়া একই ঘটনায় এক সহকারী রাজস্ব কর্মকর্তা ও এক এসআইকে হাউসের সদর দপ্তরে ক্লোজ করা হয়েছে। কাস্টমস হাউস সূত্রে এ তথ্য জানা গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আব্দুল ওয়াদুদ হত্যার ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আ.শ.মা ফেরদৌস আলমকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার বিকেলে রাজধানীর কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব 2-এর একটি দল। র্যাব 2-এর সিনিয়র সহকারী পরিচালক শিহাব করিম এ তথ্য নিশ্চিত করে জানান, আব্দুল ওয়াদুদ হত্যা মামলার অন্যতম আসামি সাবেক 18 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আ.শ.মা ফেরদৌস আলমকে গ্রেফতার করা হয়েছে। তার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার এজেন্ডাকে সহায়তা করার জন্য চলতি অর্থ বছরে বাংলাদেশের জন্য ঋণ সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। মঙ্গলবার বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ শেখ ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাতের সময় এই ঘোষণা দেন। আব্দুল্লাহ শেখ জানান, গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম, বন্যা পরবর্তী সহায়তা, বায়ুমান উন্নয়ন এবং স্বাস্থ্য খাতের জন্য বিশ্বব্যাংক চলতি অর্থ বছরে প্রায় $2 মিলিয়ন নতুন অর্থায়ন করতে পারে। তিনি বলেন, আমরা আপনাদের যত দ্রুত এবং যত বেশি সম্ভব তত সহায়তা করতে চাই। তিনি আরও বলেন, নতুন প্রতিশ্রুতির পাশাপাশি বিদ্যমান কর্মসূচি থেকে প্রায় $1 বিলিয়ন অতিরিক্ত অর্থ দেওয়া হবে। উন্নয়ন সহযোগীদের আরও বেশি সহায়তা দেওয়ার জন্য অধ্যাপক ইউনূস যে আহ্বান জানিয়েছেন তার অংশ হিসেবে এই অতিরিক্ত অর্থ দেবে বিশ্বব্যাংক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের ঘটনায় আরও 3টি অভিযোগ দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে পৃথক 3টি অভিযোগ দায়ের করা হয়। প্রসিকিউটর বি.এম. সুলতান মাহমুদ অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। গত 19 জুলাই উত্তরা 7 নম্বর সেক্টরে গুলিতে নিহত সাব্বির ইসলাম সাকিবের পিতা শহীদুল ইসলাম মল্লিকের দেওয়া অভিযোগে শেখ হাসিনা সহ 60 জনকে আসামি করা হয়। গত 18 জুলাই উত্তরা এলাকায় বিএনএস সেন্টারের সামনে চোখে গুলিবিদ্ধ মোহাম্মদ মমিনুল ইসলাম মারজান নিজেই অভিযোগ করেন ট্রাইব্যুনালে। তার অভিযোগে শেখ হাসিনা সহ 27 জনকে আসামি করা হয়েছে। গত জুলাই ও আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের সঙ্গে সঙ্গে পুলিশেও ব্যাপক পদায়ন, বদলি ও পদোন্নতি হয়েছে। সাবেক 2 জন আইজিপি সহ অনেক পুলিশ সদস্য ফৌজদারি অপরাধে গ্রেপ্তার হয়েছেন। অনেকে এখনও কাজে ফেরেনি। এখনও স্বাভাবিক হয়নি পুলিশের কার্যক্রম। আন্দোলন চলাকালীন থেকে আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত সারা দেশে 187 জন পুলিশ সদস্য কর্মস্থলে অনুপস্থিত। আজ মঙ্গলবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, গত 1 আগস্ট থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের 187 জন সদস্য কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা তাদের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু তাদের সাথে যে স্থিতিশীল সম্পর্ক ছিল তা এগিয়ে নিতে আগ্রহী ভারত।
কেননা প্রতিবেশী দেশগুলো একে অপরের উপর নির্ভরশীল বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এস জয়শঙ্কর এসব কথা বলেছেন বলে মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ থেকে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা। তার পতনের পর থেকে বাংলাদেশের সাথে সম্পর্কের টানাপোড়েন চলছে ভারতের। দুদেশের সম্পর্ক নিয়ে স্থানীয় গণমাধ্যমের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে চলছে চুলচেরা বিশ্লেষণ। এমন পরিস্থিতিতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এমন মন্তব্য করেছেন। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।